আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো সবাই নিশ্চয় সিটি মার্কস পাইছো, হ্যাঁ? জি স্যার। জি স্যার। জি স্যার। তো সিটি নিয়ে কিছু কথা আছে যেগুলো হচ্ছে ইন জেনারেল, আই মিন সবার জন্য। এমন হতে পারে যে কোনো একটা কথা তোমার জন্য প্রযোজ্য, আবার কোনো একটা কথা আরেকজনের জন্য। তো আমি ইন্ডিভিজুয়ালি না বলে সবার জন্য আলাদা আলাদা ভাবে একসাথে বলছি। এই জিনিসগুলা ভবিষ্যতের পাথেয় হিসাবে সংগ্রহ করে নাও, এবং এরকম ভুল আর যেন না হয়। কারণ হচ্ছে সামনে মিড টার্ম পরীক্ষা দিবা। তো এইরকম ঝামেলা হয়ে গেলে আসলে প্রবলেম হয়ে যাবে। যেমন অনেকেই পরীক্ষা দিছো কিন্তু মার্কস পাওনি, মানে জিরো আর কি, একদম জিরো যারা, তাদের কথা বলছি। এরকম যারা আছে তাদের ক্ষেত্রে প্রথম সমস্যা হচ্ছে আমি ডকুমেন্ট পাই নাই। অর্থাৎ সে প্রথমত ডক ফাইল দিয়েছে, অর্থাৎ কম্পিউটারাইজড কপি, যেটা আর কি হাতে না লিখে কম্পিউটারাইজড। তো এইটা অ্যাকসেপ্টেড নয় আর কি, ঠিক আছে? এইটা কোনো সারই অ্যাকসেপ্ট করবে না। তো এই জন্য আমি অ্যাকসেপ্ট করি নাই, এই জন্য জাস্ট সিম্পলি জিরো বসাই দিছি। এই হলো ফার্স্ট কথা, যে যারা কি করছে তোমার এরকম করছে, দ্যাট ইজ যারা তোমার ডক ফাইল জমা দিছে তাদেরটা আমি অ্যাকসেপ্ট করি নাই। এরপর আসি সেকেন্ড কথা হচ্ছে অনেকে কি করছো, তোমার ছবি জমা দিছো, মানে হাতে লেখা ডকুমেন্ট ঠিক আছে, কিন্তু ওইটাকে ছবি জমা দিছো আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আর একটা সমস্যা, যে ছবি তো আসলে রেফারেবল ফরম্যাট নয়। তবু আমি আসলে জিরো দিইনি তাদের জন্য, কিন্তু এটা ওয়ার্নিং। কিছু স্টুডেন্ট স্টিল ভুল করছো, সেটা হলো যে তোমার ফাইলের যে নাম হাবিজাবি লেখা আছে আর কি। অর্থাৎ এই যে ক্যাম স্ক্যানার অথবা মনে করো যে সিটি, এই সেই। তো ইট উইল বি প্রেফারেবল যে তোমার ফাইল নেম হয় যেন মানে তোমার আইডি, যাতে করে ডাউনলোড করার পরে তো আর নতুন করে আবার কোনটা থেকে ডাউনলোড করলাম এরকম দেখা খুব ডিফিকাল্ট। সো এটা মাথায় রাখবা, যে যাতে তোমার ফাইলের নাম হয় তোমার আইডি, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ফাইনাল পরীক্ষাতে কিন্তু তোমাদের প্রত্যেকটা পেজে সাইন থাকা লাগবে, ঠিক আছে? নিজের
হ্যাঁ, যাতে করে তোমার আসলে তোমার খাতাটা যে তুমি লিখছো সেটা প্রমাণ হয়। মানে বেসিক্যালি একটা হলো যে একজনের হ্যান্ড রাইটিং যেন একাধিক জন না জমা দিতে পারে, মূল কথা হলো এটাই। কারণ তোমার সাইন থাকলে তো আরেকজন সেটা ইউজ করতে চাইলেও করতে পারবে না। এখন আসো যে আমরা কোশ্চেন রিলেটেড কিছু কথা বলি, কারণ অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ফুল মার্কস কেন পাওয়া related। তো সেটা নিয়ে কথা বলি, তবে তার আগে বলছি যে অ্যাজ দিস ইজ দ্য বিগিনিং, আই রিপিট, যারা পরীক্ষা দিয়েছো অথচ 0 পাইছো তাদের আমি বলেছি অলরেডি, হোয়াটসঅ্যাপে যারা যোগাযোগ করছো যে তোমরা হাতে লিখে আবার জমা দাও, পিডিএফ করে আমি মার্কস দিয়ে দিব। তো ইফ ইউ আর অলরেডি সাবমিটেড দেন আই উইল চেক, ডেফিনেটলি আমি এটা চেক করব। এখনো করি নাই, করব, রাতে করব আর কি। এবং সেক্ষেত্রে তোমার জন্য আমি কোনো এটা কেবলমাত্র ফার্স্ট এক্সাম হিসাবে। আর যারা ভালো করো নাই তাদের জন্য তো আমি অলরেডি বলছিলাম যে এটা হচ্ছে আমাদের একটা ট্রায়াল এক্সাম। মানে আমরা 3টা এক্সাম নিব, তার মধ্যে বেস্ট 2টার মার্কস আমরা কনসিডার করব। তো যদিও 2-1 জন ফুল মার্কস পাইছো, কিন্তু বাকিরা যারা ফুল মার্কস এক্সপেক্ট করো তারা এখন যে প্রবলেমগুলোর কথা বলছে এগুলো মাথায় রাখবা পরবর্তী এক্সামের জন্য, তাহলে তোমরাও ফুল মার্কস পাবা। হ্যাঁ, সমস্যা হবে না। সেক্ষেত্রে এই যে একটা এক্সামে তুমি 2-1 মার্কস কম পাইছো সেটার ভ্যালিড থাকবে না আর কি, মানে প্রয়োজনীয়তা ফুরাই যাবে সেটার। হ্যাঁ, কারণ হলো যে যেহেতু আমি 3টা নিব এবং 2টা কাউন্ট করব, তো এইটা তুমি ইগনোর করলেও কিন্তু তুমি স্টিল ভালো করার সুযোগ পাচ্ছ। এনাসব প্রবলেমগুলোতে প্রথম কথা হলো আমি এখানে তোমাদের 2 ধরনের পরীক্ষা নিয়েছি, এটা আমার নিজের মাইন্ডে। সেটা হলো যে আমি এখানে কোনো মার্কস ডিস্ট্রিবিউশন দিই নাই, 5টা কোশ্চেন দিছি, কোনো মার্কস ডিস্ট্রিবিউশন দিই নাই। কিন্তু কোশ্চেনের কন্টেন্ট যদি তুমি বুঝো, পড়ো, প্রশ্নটা তুমি বুঝো, তাহলে সেক্ষেত্রে তোমার নিজে থেকে বুঝে আসার কথা যে এই সবগুলো কোশ্চেনের মার্কস ডিস্ট্রিবিউশন সেম হওয়ার কথা নয়। তো এটা একটা পরীক্ষা ছিল, যদিও তোমার মিড টার্ম বা ফাইনালে এরকম প্রশ্ন হবে না, কারণ সেইখানে তো আমার ইচ্ছায় সব নয়, কারণ সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তার মানে আমাকে সেখানে প্রপার ওয়েতে কোশ্চেন করতে হবে, মানে উইথ মার্কস ডিস্ট্রিবিউশন সব কিছু থাকবে। কিন্তু আমি এখানে দিছি শুধু এটা দেখার জন্য যে কারা এই জিনিসটাকে অবহেলা করে, এবং অনেকেই করছে। আই মিন, যেটা আমি বলতে চাচ্ছি, যেমন প্রথম কোশ্চেন যেটা, অর্থাৎ ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস নো বডি ইজ পারফেক্টলি রিজিড হোয়াই। তো এটা একটু শর্ট কোশ্চেন, বোঝাই যাচ্ছে। তো তুমি এই কোশ্চেনটারে যেভাবে ট্রিট করছো, মানে আনসারটা যেরকম দিয়েছো, ঠিক পরবর্তী কোশ্চেন যেটা এক্সপ্লেইন দ্য ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটার আনসারও ওইভাবেই দিছে। কিন্তু এটা তো একটা মাঝারি কোশ্চেন, খুব বড় না হলেও মাঝারি টাইপের কোশ্চেন। অর্থাৎ এইখানে তোমাকে কনজারভেশন প্রিন্সিপালের লটা স্টেট করতে হবে, প্লাস একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করতে হবে। যেসব এক্সাম্পলের কথা আমরা বলেছিলাম বইয়ে ছিল, 2টা এক্সাম্পল ছিল, তুমি এর বাইরে অন্য এক্সাম্পল দিতে পারো, বাট ইউ হ্যাভ টু গিভ সাম এক্সাম্পল। যেহেতু এখানে শব্দটা আছে এক্সপ্লেইন করা, এক্সপ্লেইন করা মানে কি, বিশদভাবে ব্যাখ্যা করা, মানে এই জিনিসটাকে ক্লিয়ার করা। এখন তুমি শুধু স্টেটমেন্ট দেওয়ার তো এক্সপ্লেনেশন নয়। সো যারা এটা করো নাই তারা ভুল করছো। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু তোমাদের খাতা কন্টেন্ট কিন্তু খুব ভালো করে দেখি নাই।
অর্থাৎ এমন হতে পারে যে কারো ভিতরে কন্টেন্ট ভুল আছে, কিন্তু তাও আমি মার্কস দিয়ে দিছি। কারণ প্রথম এক্সাম হিসেবে আমি এত টাফ হই নাই। আমি জাস্ট দেখছি যে ফরম্যাট গুলো ঠিক আছে কিনা, সে বুঝছে কিনা, এতটুকু। এবং যেগুলো বুঝে নাই বা বুঝাতে যাদের সমস্যা, আমি সেগুলোতেই মার্কস কাটছি। তাহলে এটা তোমাকে অবশ্যই এক্সাম্পল সহ এক্সপ্লেন করতে হবে, এটা হলো প্রথম কথা। এরপর আসো সেকেন্ড থার্ড কোশ্চেন, যেটা সেটাতে আমরা এখানে বলছি যে রিলেটিভ অ্যাক্সিলারেশন বিটুইন দিস অ্যান্ড দিস, মানে দুইটার অ্যাক্সিলারেশনের মধ্যে কম্পেয়ার করতে হবে। তো তোমরা অনেকেই, অথবা আমি এভাবে বলতে পারি যে মোস্ট অফ ইউ এটা কম্পেয়ার করছো, সেটা অনেক ভালো কথা, কিন্তু ফাইনাল স্টেটমেন্ট ছিল না অনেকেরই। অর্থাৎ মনে করো আমি বললাম যে তোমাদের দুজনের মধ্যে, হ্যাঁ সাপোজ কে বড় কে ছোট, এরকম একটা কম্পারিজন করো। তো তুমি মাইপা টাইপা দেখাইলা যে একজন 5 ফিট 2 ইঞ্চি, একজন 5 ফিট 5 ইঞ্চি, দ্যাটস ইট। কিন্তু ফাইনাল সাবমিশন যেটা, অর্থাৎ আমরা এরকম বলি যে সেক্ষেত্রে যে আমরা উপরের ডিসকাশন থেকে বুঝতে পারি যে তাহলে যে 5 ফিট 5 ইঞ্চি সেই বড়, এই ফাইনাল সাবমিশনটা অনেকেই করনি, যেটা তোমার আনসার স্ক্রিপ্টটাকে ইনকমপ্লিট পর্যবেসিত করছে। কারণ হলো এখানে মনে রাখবা, বলা হয় যখন খাতা দেখা হবে আর কি, খাতা যখন দেখা হয় তখন টিচার উইল বিহেভ লাইক এ চাইল্ড, অর্থাৎ সে কিছুই জানে না, খাতাতে ঠিক যা যা লেখা আছে ঠিক সেই জানবে, নিজের থেকে একটু চিন্তা করবে না। তাহলে সেই ক্ষেত্রে এটা একটা ভুল আর কি, যদি তুমি পুরোপুরি স্টেপ না করো জিনিসটা। এরপরে আসো যে তোমার এক্সপ্লেইন দ্য থিওরাম অফ প্যারালাল অ্যাক্সেস, সেখানেও অনেকেই শুধুমাত্র স্টেটমেন্ট দিছো, প্রুফ করো নাই, ফিগার আঁকো নাই, বা এক্সপ্লেনেশন দেওয়া নাই। এই আর কি, মোটামুটি এগুলো ছিল কথাবার্তা। এখন ইফ ইউ থিঙ্ক যে তোমার এই সব কিছু, অর্থাৎ যা যা আমি বললাম সব কিছু তুমি করেছো, ভালোভাবে করেছো, বাট তারপরেও তুমি ফুল মার্কস পাওনি, তাহলে তুমি আমার সাথে আলাদাভাবে যোগাযোগ করো, কারণ এখন এই মুহূর্তে আমি এগুলো নিয়ে সময় দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমি তো সেটা রিচেক করবো ইফ ইউ ফিল যে এগুলো, আর যদি তোমার মনে হয় যে এগুলোর কোনো না কোনোটাতে প্রবলেম ছিল, তাহলে তুমি বুঝে যাচ্ছ যে তোমার মার্কস আমি কেন কাটছি এবং কোথায় কাটছি। আমি আবারও বলছি যে এই একই ভুল সবাই কিন্তু করে নাই। সো যার জন্য যেটা প্রযোজ্য সে সেটা ধরে নাও যে আমি তোমার এই ভুলটা কনসিডার করেছি আর কি। সো সমস্যা নাই, আমি যথারীতি বারবার বলছি যে তোমরা প্রত্যেকেই আরো চান্স পাচ্ছ, তো পরবর্তীতে কোনো কোশ্চেনকে আন্ডার এস্টিমেট যেন না করো, সেটাই হলো কথা আমার। কারণ এই আর কি। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার ওই যে খাতায় সিগনেচার করার আগের কি বলছেন, একটু যদি আবার বলতেন। পুরানো একটা খাতা দেখাই তাহলে বুঝতে পারবা। থ্যাংক ইউ স্যার। মানে যেভাবে জমা দিতে হয় আর কি, তোমরা জি এগুলো স্যার, জি করবা স্যার, কি, এটা তোমরা করবে কি এগুলা হচ্ছে আগে থেকে রেডি রাখবা। হ্যাঁ, আগে থেকে রেডি রাখবা, যাতে করে তোমাদের আর কি এই প্রবলেমগুলো না হয়। আমি বলছি কি রেডি রাখতে হবে, 1 মিনিট। স্যার কভার পেজটা কি আমরা স্যার এই কম্পিউটার দিয়ে করব নাকি স্যার লিখে নিব? কভার পেজ তুমি কম্পিউটারাইজ করতে পারো, সমস্যা নেই। এই যে এটা একটা খাতা, কভার পেজ কম্পিউটার দিয়ে করছে আর কি, যেই হোক। বাট হোয়াট আই মিন, এই যে দেখো প্রত্যেকটা খাতার মাথার দিকে তার সাইন আছে, প্রত্যেকটা পেজের আর কি। এগুলো তোমরা পরীক্ষার আগে রেডি করে রাখবা, কারণ পরীক্ষার সময় তার এত জিনিস এত মাথায় থাকবে না। দেখছো প্রত্যেকটা পেজের উপরে তার সাইন জি আছে। স্যার। কথা বুঝতে পারছো? এতে করে কি হবে, মানে এটা কেন করতে বলে ইউনিভার্সিটি, সেটা হলো যে তোমরা তো অনলাইনে এমনি দেখা দেখি করো, সেটা ঠিক আছে, কিন্তু হুবহু একজনের লেখাই তো 5 জন চালাই দিতে পারো না।
কারণ যেমন মনে করো এই পেজে এখানে সাইন আছে, and এইটা যখন আরেকজন চালাই দিতে যাবে তখন তো তার নাম তো আর এটা না নিশ্চয়, বা আইডি তো এটা না। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, স্যার সরি, হ্যাঁ বলো, তুমি আবার আনমিউট করে বলো, আমি মিউট করে দিছি। হ্যাঁ বলো। স্যার ওই অ্যাডমিট কার্ডটা কি স্যার দিতে হবে ক্লাস টেস্টে? ক্লাস টেস্টে নয়, পরীক্ষাতে দিবা। আচ্ছা ঠিক আছে স্যার। ক্লাস টেস্টে নয়, পরীক্ষাতে দিবা আর কি। হ্যাঁ, তো এটাই আর কি। আর কোনো প্রশ্ন? পরীক্ষা রিলেটেড, কারণ এটা তোমার জন্য একটা শিক্ষা আর কি। স্যার হ্যাঁ একটা বলো প্রশ্ন স্যার। বলো। স্যার অনেক সময় স্যার সিনিয়রদেরকে দেখলাম স্যার ওই 3 ঘন্টা পরীক্ষার সময় স্যার শেষে গেলে স্যার ওই সাবমিট করতে স্যার অনেকে স্যার টাইম থাকে কিন্তু স্যার সাবমিট করতে পারে না স্যার, গুগল ক্লাসরুমের সমস্যা দেখা যায় স্যার, সেক্ষেত্রে আমরা কি করব স্যার যদি আমাদের স্যার এরকম কোনো সমস্যা হয়? আসলে ঘটনা হচ্ছে যে সাবমিট করতে না পারাতে কিছু নাই, তোমরা যদি কমপ্লিটলি প্রোটোকল ফলো করতে। এখন আসলে অনেকেই করে আর কি, মানে আমি তোমাদের জুনিয়র তো, তোমাদের আমি সত্য কথা বলছি একদম, অনেকেই দেরি করে সাবমিট করে এবং সাবমিট কইরা আমাদের মনে করো মেসেজ দেয়, কল দেয় যে স্যার সরি এরকম, আমরা সাবমিট করতে দেরি করছি, একটু দেখবেন, কনসিডার করবেন, এগুলো বলে। না স্যার এখন মানে আমার স্যার কথা টাইম শোনো, আছে আমার কিন্তু কথা স্যার শোনো। submit করতে পারছি না। আরে একটা সরি প্রশ্ন স্যার। করে চুপ থাকতে হবে তো, কথা তো শুনবা, এত অস্থির কেন? তো যেটা বলছিলাম যে সেটা হচ্ছে আনঅফিসিয়াল কোনো কাজ কিন্তু কোনো স্যারই করে না, আমিও করি না। তার মানে তুমি যখন আমার এইগুলো প্রশ্ন কনসিডার করেন, রিকোয়েস্ট করবা, এগুলা করবা, আমি হয়তো তোমার এই মুখের উপর কিছুই বলবো না, বলবো ঠিক আছে দেখবো, কিন্তু আলটিমেটলি আমি যখন তোমার খাতা দেখতে যাব তখন কিন্তু ইউনিভার্সিটির যে রুলস আছে, কত মিনিট লেট হলে কত মার্কস কাটা যাবে, আমি সেটাই ফলো করব। এবং গুগল ক্লাসরুমে কিন্তু কে কখন টার্নিং করছে সেটা জমা থাকে। তাহলে এই প্রসঙ্গে আনসারটা কি আমার, তুমি যেটা বললা যে অনেক সময় তো নেটওয়ার্কের কারণে প্রবলেম হয়, হ্যাঁ সেক্ষেত্রে তো তোমার দোষ নাই। হ্যাঁ, আই অ্যাগ্রি উইথ ইউ যে সেক্ষেত্রে তোমার দোষ নাই, কিন্তু সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য রুলস, মানে ইউনিভার্সিটির রুলসটা কি সেটা আগে দেখো, তারপরে গিয়ে তোমার কথাটা বলো। আমি দেখাচ্ছি তোমাকে। সো দিস ইজ দ্য প্রসিডিওর, ফরম্যাট অ্যান্ড প্রসিডিওর ফর মিড টার্ম এক্সাম। ঠিক আছে, এখানে 5 নম্বর পয়েন্টটা পড়ো। দ্য ডিউরেশন অফ রিটেন এক্সাম ইজ 3 hours. Out of this, 2.5 hours for writing and writing the answer, and 30 minutes is for preparing the scanned copy and for uploading. That means যে তোমার কিন্তু লেখার জন্য 2.5 ঘন্টা দেওয়া হয় এবং সাবমিট করার জন্য ½ এখন তুমি যদি এই লাস্ট ½ মধ্যে রেডি থাকা সত্ত্বেও আপলোড করতে না পারো এবং তখন যদি কনসার্ন টিচারকে বলো, তাহলে টিচার অবশ্যই তোমার একটা ব্যবস্থা করবেন। অর্থাৎ সেক্ষেত্রে হয়তো তোমারটা ইমেইলের মাধ্যমে কালেক্ট করতে সুযোগ দিতে পারে, বা একান্ত প্রবলেম হলে অন্য কোনো ওয়ে, যেমন হোয়াটসঅ্যাপ আছে বা অন্য কিছুতে নিতে পারে। কিন্তু সেটা কখন? সেটা হচ্ছে এই সময়ের মধ্যে। এখন মনে করো যে তুমি পরীক্ষা মনে করো 2টাতে শুরু, টাইম শেষ হচ্ছে 5টায়, তুমি 5টা 3-এ এসে স্যারকে ফোন দিলা যে স্যার আমি সাবমিট করতে পারছি না, তাহলে স্যার তোমার একটা অপশন আবারও বের করে দিবে, কিন্তু ইউ উইল ডেফিনেটলি ফল ইনটু দ্য ক্যাটাগরি অফ লেট সাবমিশন। এটা তুমি মাথায় রাখো। মানে আমি বলছি যে যে নিয়ম সেই নিয়মের মধ্যে তোমাকে করতে হবে। অর্থাৎ তোমার যদি নেটওয়ার্কের কারণে বন্যার কারণে প্রবলেম হয়, সেটা সময়ের মধ্যে তোমাকে জানাইতে হবে। দ্যাট ইজ এই লাস্ট 30 মিনিটসের মধ্যে, যে সময়টা তোমাকে জমা দেওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে। এখন তুমি যদি আরো দেরি করো নিজ থেকে, তারপরে আবার যেমন অনেকেই বলে ½ পর্যন্ত দেরি করছে অনেকে। এখন মনে করো যে এখানে কথা শুধু একটাই, কথা হলো একটা যে এখানে কিন্তু ন্যায় বিচার করাটা জরুরি। এখন মনে করো যে ছেলেটা ½ পরে সাবমিট করছে, তুমি জাস্ট চিন্তা করো,
তুমি জাস্ট এতটুকু চিন্তা করো যে তোমাদের কোন এক্সামে, বাচ্চাকাল থেকে শুরু করে ইউনিভার্সিটি আসার আগ পর্যন্ত কোন এক্সামে তুমি পরীক্ষায় ফুল আনসার না করতে পারলে তোমার স্যার বাড়তি টাইম দিছে? তোমাকে তো সময়ের মধ্যেই জমা দিতে হবে, এটাই রুলস। তুমি আনসার করতে পারো অথবা না পারো। তাহলে এটা রুলস, তো তুমি এটাতে তো অভ্যস্ত, গত 12 বছর তো এইভাবে পরীক্ষা দিয়ে আসছো, এটা তো নতুন কিছু না। এখন তুমি মনে করো 30 মিনিট পরে আনসার দিছো, জমা দিছো, এর মধ্যে 20 মিনিটস লিখছো, বাকি 10 মিনিটস জমা দিছো, ধরে নিলাম। আরেকটা ছেলে মনে করো যে সময় জমা দিছে কিন্তু সে 2 মার্কসের আনসার করতে পারেনি, তার খুব আফসোস যে সে যদি আর 5টা মিনিট হাতে পাইতো তাহলে 2 মার্কসটা সে ঠিকভাবে লিখতে পারতো। তাহলে এই জায়গায় জাস্টিসটা করবে কে বলো? একজন সময়ে দিয়ে দিল কিন্তু সে 2 মার্কস কম আনসার করছে, আর তুমি 30 মিনিট পরে দিলা, অথচ তুমি সব আনসার করে দিছো। তাহলে তোমাকে যদি আমি উইদাউট পেনাল্টি তোমার খাতাটা অ্যাকসেপ্ট করি আর ওর খাতাটা অ্যাকসেপ্ট করি একইভাবে, তাহলে ওর প্রতি যে অবিচার করা হলো সেটার জবাবটা কে দিবে? এন্ড জাস্ট চিন্তা করো যে তুমি সময় দিছো কিন্তু আনসার করতে পারো নি, তোমার ফ্রেন্ড দেরি করে দিচ্ছে সব আনসার করে, ওরে আমি ফুল মার্কস দিলাম, তোমারে আমি সেই কম মার্কস দিলাম, এখন তোমার কেমন লাগবে? সো দিস ইজ নট জাস্টিফাইড, এটা হতে পারে না। এন্ড আমরা তো টিচার, আমরা তো তোমার সাথে ঝগড়া করবো না, যথারীতি বললাম তো। তুমি যখন আমরা বলবা যে স্যার এরকম দেরি হয়েছে এই সেই হাবিজাবি, আমি বলবো যে ঠিক আছে দেখা যাক, কিন্তু আমি দেখবো না কিছু। আমি ঠিক সেটাই দেখবো যেটা গুগল ক্লাসরুমে দেখাচ্ছে যে তুমি কয়টায় জমা দিছো, অথবা ইনকেস যদি তুমি মেইলেও যাও জমা আমাকে, তাহলে ইমেইলে কয়টায় জমা দিছো সেই টাইমটাই আমি দেখব। এবং সেক্ষেত্রে আমি কিন্তু তোমাকে অন্য কোনোভাবে কনসিডার করব না, এটা কিন্তু একদম ক্লিয়ার। এবং কত মিনিটের জন্য কত মার্কস কাটা হবে সেটার একটা পার্টিকুলার রুলস আছে ইউনিভার্সিটি। হ্যাঁ, সেই রুলস আমি তোমাকে বলবো না, কারণ সেটা কেবলমাত্র টিচারদের জন্য, কিন্তু দেয়ার ইজ এ রুলস। তাহলে এখন তুমি যদি দেরি করে জমা দাও তাহলে তোমার লাভের চাইতে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ ধরে নাও যে তোমার একটা প্রশ্ন লেখার জন্য দেরি হয়েছে, ওই প্রশ্নের মার্কস হচ্ছে 3, তাতে করে তোমার 15-20 মিনিট দেরি হয়েছে। এমন হতে পারে যে তোমার খাতা কাটাই হচ্ছে 4 মার্কস কম করে, আগেই খাতা দেখার আগেই ধরে নিয়েছো ফুল মার্কসে 4 কম। তো তুমি 3 বেশি পাইলে আর কি না পাইলে, এখন অন্যগুলোতেও যদি ফুল মার্কস পাইতা তাতে করেও তোমার মার্কস কমে যাবে আরো। এটাই রুলস আর কি। মানে এরকম কিছু আছে, আমি পার্টিকুলারলি বলবো না, বলতে পারবো না, বাট আছে। সো আমি এটাই বলছি যে দেরি করবো না, সময়ের মধ্যে জমা দিবা, প্রবলেম হলে সময়ের মধ্যেই স্যারকে জানাবা। Am I clear? Yes, জি sir. স্যার, থ্যাংক ইউ স্যার, এটাই জি, স্যার। জানার। এখন আরো প্রশ্ন থাকলে বলতে পারো, কিন্তু কথার মাঝখানে বললো না কিছু, এখন বলো। না স্যার, ওইটাই বলতেছিলাম যে স্যার যদি গুগল ক্লাসরুমের সমস্যা হয় তাহলে কি মেল করা যাবে কিনা এটার জন্য। হ্যাঁ, মেল করা যাবে, তবে নিজ থেকে না, স্যারকে বলবা। জি স্যার, কারণ স্যার কিন্তু ইমেল সচরাচর চেক করবে না এটার জন্য। তোমার এখানে নাই ধরলে ধরে নিবে যে তুমি জমা দাওনি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার যেদিন আমাদের রিটেন টেস্ট হবে, আমাদের ভাইভাও কি ওই দিনই হবে নাকি কি কিছুদিন পরে বা মিড টার্ম শেষ হওয়ার পর সবগুলো, এমন কোনো নিয়ম স্যার? এটা ফ্লেক্সিবল, মানে টিচার স্টুডেন্টদের মধ্যে। যেমন মনে করো যে আমার যা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তাতে মনে হয় যে ইনস্ট্যান্ট নিয়ে নিলে ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমিও পারি না, আবার অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা পারে না, সময় চাই। তো এটা মিউচুয়ালি আর কি, এটা স্যার স্টুডেন্টের মধ্যে ডিপেন্ড করে। যেমন মনে করো আমাদের যে ভাইবা, আমার মনে করো তোমাদের সিএসসির এক্সাম হবে একদিনেই, তাহলে আমি 4টা সেকশনে ক্লাস নেই, মোর অর লেস মনে করো তোমার 140 জন 30 জন স্টুডেন্ট। এরপরে মনে করো যে তোমার আমার ইটিতে আছে, সিসিতে আছে, ওদের ওখানে আছে মনে করো আরো 40 জন মতো, তাহলে টোটাল মনে করো 170-80 জন। আমার ভাইবাগুলো থাকে 10 মিনিটস ডিউরেশন, তাহলে আমি যদি লাগাতার নিই তাহলেও কিন্তু আমার 3 দিন লাগবে।
তার মানে আমি বলতে চাচ্ছি যে অবশ্যই পরীক্ষার দিনে সবগুলো হবে না, নেওয়াও যাবে না। রিল্যাক্স মতো টাইম দিয়ে, যেহেতু এটা মানে কোনো ধরা বাঁধা নাই যে এর মধ্যে মানে ওই দিনই নিয়ে ফেলতে হবে, একটা পার্টিকুলার টাইম দেওয়া থাকে পরীক্ষার পরে, সেই সময়ের মধ্যে নিলেই হবে। সো এটা আমরা ঠিক করে নেব আর কি, যে কোন দিন কাদের ভাইবা নিব আর কি, তোমাদের কথা আমার কথা সব মিলাই আর কি। জি স্যার, থ্যাংক ইউ কথা স্যার। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আসো, তাহলে আমরা পড়াশোনা শুরু করি। অনেক কথাবার্তা বললাম, আশা করি সবাই নিজ নিজ যে মার্কস সেটার ব্যাপারে একটা ব্যাখ্যা পাইছো। যাই পায়ে থাকো, পরবর্তীতে এগুলো মাথায় রাখবা, তাহলেই চলবে। সো আমরা পড়তেছিলাম গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন, এবং যতটুকু মনে হয় এটা পড়াইছিলাম নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে চলে যাব হচ্ছে স্যাটেলাইটে। আমরা আজকে সকালে কোশ্চেন দিয়ে দিছিলাম তোমাদের গ্রুপে, নিশ্চয়ই দেখছো। তো দেখে থাকলে ভালো, না দেখে থাকলে দেখে নিবা। তো আমাদের নতুন টপিক হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট কাকে বলে, তার অরবিটাল ভেলোসিটি এবং টাইম পিরিয়ডটা ক্যালকুলেশন। তো প্রথমত স্যাটেলাইট কাকে বলে তোমরা জানো নাকি কেউ? স্যার, এটা বলতে পারো এক ধরনের কৃত্রিম উপগ্রহ যেটা পৃথিবীকে কেন্দ্র করে 24 ঘন্টা সময় ব্যবধানে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে এবং বিভিন্ন ধরনের তথ্য পৃথিবীতে প্রেরণ করে। চাঁদ তো স্যাটেলাইট। হুম হুম হুম। তো চাঁদ স্যাটেলাইট না? তাহলে চাঁদ স্যাটেলাইট, আবার ও বললো এক ধরনের কৃত্রিম। আচ্ছা, যাই হোক, ও তো স্যার আর্টিফিশিয়াল স্যাটেলাইটের কথা বলতেছে, চাঁদ হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট। ইউ আর রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমরা ডেফিনিশন গুলো আগে দেখি, তারপরে আমরা ক্লাসিফিকেশনের কথা বলি। তো প্রথমত আমরা এই মহাবিশ্বের যখন এলিমেন্টস গুলোকে পরিচিতি করাই, আমরা যখন স্টার বা নক্ষত্রের কথা বলি, তখন বলি যে যাদের নিজস্ব শক্তি আছে, ফুয়েল আছে, সেটাই হচ্ছে স্টার। তো সেটা বিভিন্ন নামের হতে পারে, বিভিন্ন সাইজের হতে পারে। তো ওই যে স্টার যার নিজস্ব শক্তি আছে, তার চারিদিকে আবর্তন করে যেগুলা, অর্থাৎ যেগুলা স্টারের এনার্জি নিয়ে তার চারিদিকে আবর্তন করে বেঁচে আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে প্ল্যানেট বা গ্রহ। তাহলে আমাদের ক্ষেত্রে মনে করেন আর্থ হচ্ছে গ্রহ এবং সান হচ্ছে আমাদের স্টার। ঠিক আছে, সান হচ্ছে স্টার। তাহলে এই যে পড়ছো ছোটবেলায়, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, দেয়ার ইজ নাথিং লাইক দিস। হ্যাঁ, একটা স্টার ছোট না, অনেক বড়, পৃথিবীর চাইতে তো নিঃসন্দেহে 1000 কোটি গুণ বড়। এবং আমরা তো ছোটবেলায় এরকম গল্প শুনছি, মিথ আর কি, যে মাঝে মাঝে নাকি আকাশ থেকে তারা খসে পড়ে। তো তারা যদি খসে পড়ে, পৃথিবীতে তো পড়ার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক আর কি, আমি মানে এগুলো বলছি আর কি। সো মূল কথা হলো যেটা বললাম, যে স্টারের চারিদিকে যেগুলো আবর্তন করে এবং স্টারের এনার্জি নিয়ে যেগুলা বেঁচে আছে, সেগুলোকে আমরা বলছি প্ল্যানেট। এখন আসো, যারা এই প্ল্যানেটের চারিদিকে ঘুরতে থাকে, যারা প্ল্যানেটের মানে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের মাধ্যমে চারিদিকে অবস্থান করে, সেইটাকে বলতেছি হচ্ছে আমরা স্যাটেলাইট। তারপরে স্যাটেলাইট শব্দের অর্থ হচ্ছে উপগ্রহ। তাহলে অবশ্যই মুন একটা স্যাটেলাইট। কিন্তু স্যাটেলাইট আবার দুই রকম হয়, যেমনটা আরমান মনে হয় বললো, যে একটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, একটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট। ন্যাচারাল যথারীতি যেটা আল্লাহ তাআলা বানাইছেন, লাইক মুন, সেটা একটা ন্যাচারাল স্যাটেলাইট। আর আর্টিফিশিয়াল স্যাটেলাইট হচ্ছে যদি ম্যানমেড আমরা কেউ পাঠাইতে পারি, পৃথিবীর চারিদিকে ঘুরতেছে এমন ভাবে, এরকম কিছু অলরেডি আমরা পাঠাইছি বা পাঠানো যায়, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো।
বাট মূল কথা হলো যেটা মানুষ বানাইছে সেটাই আর্টিফিশিয়াল। এখন এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট আবার দুই রকম, একটা হচ্ছে স্টেশনারি স্যাটেলাইট, একটা হচ্ছে নন স্টেশনারি স্যাটেলাইট। তো স্টেশনারি স্যাটেলাইট মানে হচ্ছে স্থির, বা এটার নাম আমরা অনেক সময় বলে থাকি জিও স্টেশনারি স্যাটেলাইট, মানে ভূ স্থির স্যাটেলাইট। তার মানে ভূমির সাথে সেটা সবসময় স্থির থাকে, অর্থাৎ একটা পার্টিকুলার দেশ হ্যাঁ যদি এই স্যাটেলাইটকে উৎক্ষেপ করে তাহলে সেই দেশের আকাশ সীমা বরাবরই এই স্যাটেলাইটটা সবসময় অবস্থান করে। তাহলে কিভাবে করে? এমন যদি হয় যে ওই স্যাটেলাইটটা পৃথিবীর চারিদিকে যে বেগে ঘুরছে সেই বেগটা পৃথিবীর নিজস্ব গতিবেগ, অর্থাৎ পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে যেভাবে ঘুরে, দ্যাট ইজ 24 আওয়ার্সে একবার ঘুরে নিজ অক্ষের চারিদিকে। সো পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে যে বেগে ঘোরে ওই স্যাটেলাইটের বেগ যদি ওই বেগের সমান হয়, তাহলে পার্টিকুলারলি একটা দেশের সাপেক্ষে মনে করবে যে ওই স্যাটেলাইটটা সবসময় স্থির আছে, এবং সেক্ষেত্রে ওই স্যাটেলাইটটাকে আমরা বলবো হচ্ছে স্টেশনারি আর জিও স্টেশনারি স্যাটেলাইট। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এমন একটা স্যাটেলাইট পাঠাই যেটা আসলে কোনো একটা পার্টিকুলার স্টেশনের সাথে স্থির নয়, কেবলমাত্র সেটা পৃথিবীর চারিদিকে বা কোনো একটা প্ল্যানেটের চারিদিকে ঘুরতেছে, তাহলে সেটাকে আমরা শুধুমাত্র স্যাটেলাইট বলবো, এবং সেটাকে আমরা অন্যভাবে বলতে পারি সেটা হচ্ছে নন স্টেশনারি আর নন জিও স্টেশনারি স্যাটেলাইট। কনসেপ্ট বোঝা গেল কি বললাম সবকিছু? ইয়েস স্যার। ইটস ভেরি ইজি, এমন কিছু না, এখানে ক্যালকুলেশনও খুব ইজি। যেমন আমরা বলছি যে প্ল্যানেটগুলো কি করে, সানের চারিদিকে ঘুরে, আমরা সানের জন্যই বলছি এখানে। তাহলে সানের দিকে যখন ঘুরবে তখন ঘোরার জন্য একটা যে সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে, যেটার এক্সপ্রেশনটা আমরা বলছি mv²/r, সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড করবে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, দ্যাট ইজ gmm/r²। এটা তাহলে যখন একটা প্ল্যানেটের জন্য কনসিডার করব তখন এই ক্যাপিটাল এম যেটা সেটা হবে হচ্ছে স্টারের ভর, অর্থাৎ পৃথিবীর জন্য বললে এই ক্যাপিটাল এম হচ্ছে সূর্যের ভর, এবং স্মল এমটা হচ্ছে তখন পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবী কেন্দ্র থেকে সূর্যের কেন্দ্রবর্তী মধ্যবর্তী দূরত্ব যেটা সেটাই। অন দ্য কন্ট্রারি যদি আমরা মনে করো যে তোমার মুনের জন্য বলি, সাপোজ মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ, এটার জন্য আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রে তোমার এই ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর এবং স্মল এমটা হচ্ছে মুনের ভর, এবং আর হবে হচ্ছে পৃথিবী এবং মুনের মধ্যবর্তী যে ডিস্টেন্স। তাহলে আমরা বের করতে যাচ্ছি একটা স্যাটেলাইট যদি আমরা নিক্ষেপ করি মানে গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে তার অরবিটাল ভেলোসিটি, অর্থাৎ সে কি বেগে পার্টিকুলারলি একটা গ্রহকে, ঠিক আছে, কি বেগে প্রদক্ষিণ করতে থাকবে, তো সেইটা আমরা ক্যালকুলেট করতে পারি এই দুইটা ইকুয়েশনকে ইকুয়াল করলে, অর্থাৎ এই gmm/r² যদি আমরা করি, তাহলে সেখান থেকে আমরা খুব সহজ ক্যালকুলেশনের মাধ্যমে v is equal to gm/r √gm/r এটা আমরা পাই, v is equal to √gm/r এটা আমরা পাই খুব সহজ ক্যালকুলেশনের মাধ্যমে। তাহলে এখানে যে gm/r এইটাকে অবশ্য আমরা মানে আমাদের প্রয়োজনীয়তার উপর বেস করে আমাদের যদি এই ইনফরমেশন গুলো থাকে তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি অরবিটাল ভেলোসিটি। ইন কেস আমাদের অন্য ইনফরমেশন থাকে, যেমন জি এর মান দেওয়া থাকে স্মল জি, যেটাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি, সেটা দিয়েও আমরা এটা ক্যালকুলেট করতে পারি। তাহলে সেখানে আমরা দেখব যে আমরা mg is equal to gmm/r² পাই, সেখান থেকে g is equal to gm/r² বা gr² is equal to gm আমরা লিখতে পারি। সো এই যে gm এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি যে gr², অথবা আমরা বলতে পারি যে gm/r is equal to gr, এটা ঠিক আছে না? gm/r ছিল, এখানে একটা r এদিকে চলে গেল, তাহলে gm/r is equal to gr। সো সেখান থেকে v is equal to √g/r, এটা আরেকটা এক্সপ্রেশন। সো এই যে কোনো একটা এক্সপ্রেশন থেকে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে, দ্যাট ইজ আমরা এখান থেকে বের করব যে ভেলোসিটিটা কত, অর্থাৎ কি বেগে সেটা পার্টিকুলার একটা প্ল্যানেটের চারিদিকে ঘুরতেছে সেটা আর কি। এখন
আমরা এখানে একটা জিনিস বের করছি যে যদি একটা স্যাটেলাইট হ্যাঁ পৃথিবীর খুব কাছাকাছি দিয়ে ঘুরতে থাকে তাহলে সেক্ষেত্রে মানগুলো কেমন হতে পারে। আমরা ধরে নিচ্ছি যে মানে কি যেন বলে তোমার আর ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কি যে এরকম পৃথিবীর যে ব্যাসার্ধ সেটাই আর কি। যদি এটা আসলে আমাদের আর্টিফিশিয়াল চিন্তা ভাবনা আর কি, কারণ একদম পৃথিবীর সার্ফেসে কোনো কিছু কিন্তু পৃথিবীকে পুরোপুরি প্রদক্ষিণ করে না। দেখো অ্যাকর্ডিং টু দিস ডেফিনিশন আর কি একটা গাড়িও কিন্তু স্যাটেলাইট হতে পারে, মানে কার কার। হ্যাঁ, যদি কি হয় কারটা সারা জীবন ধরে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় শুধু যেতেই থাকে কখনো না থামে, কিন্তু সেটা তো পসিবল না। ওইভাবে তো সমতল রাস্তা নাই বা এই হয় না সেই হয় না, অনেক নিয়ম কানুন, এক দেশ আর এক দেশ, অনেক ব্যাপার স্যাপার, তো অসম্ভব। তাহলে আমরা এটা দেখবো যে এই মানগুলো যদি আমরা সাবমিট করি তাহলে পৃথিবীর পৃষ্ঠ দিয়ে যদি কোনো বস্তু মানে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের মতো বিহেভ করতে চাই সেক্ষেত্রে তার ভ্যালোসিটি হতে হবে মিনিমাম এরকম যে তোমার 7.920 কিলোমিটার পার সেকেন্ড, which is nearly 8 কিলোমিটার পার সেকেন্ড। তো এটা যথেষ্ট অনেক বেগ আর কি। তুমি চিন্তা করো 1 সেকেন্ডে হচ্ছে 8 কিলোমিটার। তাহলে আমরা সচরাচর যে বেগগুলো ক্যালকুলেট করে থাকি গাড়ির সেগুলোকে আমরা বলি হচ্ছে কিলোমিটার পার আওয়ার। তাহলে এটার সাথে 3600 দিয়ে গুণ করো, এক ঘন্টা যে সমান যেহেতু 3600 সেকেন্ড, 3600 দিয়ে গুণ করো। হ্যাঁ, তাহলে মনে করো 6 × 48, 3 × 6 = 18 আর 22, সো এটা তাহলে 22 কত 2,28,000 কিলোমিটার পার সেকেন্ড। সো হুইচ ইজ ইম্পসিবল আর কি, এটা যথেষ্ট বেগে আসতে হবে আর কি, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। নোমান বলো কি বলতে চাচ্ছ? স্যার আমরা তো স্যার নরমালি জানি যে স্যার বি ইকুয়াল টু √/2gr, স্যার এখানে কেন gr লিখছে স্যার √, এটার জন্য আপনি নরমালি জানি না, আমরা এসকেপ ভেলোসিটির জন্য জানি, সেটা আসবে এখন। এটা কোনো নরমাল ফর্মুলা না √/2gr, আমরা দেখবো সেটা এখন। স্কেপ ভেলোসিটি জি। তো এটা তো এসকেপ ভেলোসিটি নয়, এটা কি এসকেপ ভেলোসিটি পড়াচ্ছি আমরা? না স্যার, এটা পড়াচ্ছি অরবিটাল ভেলোসিটি কার স্যাটেলাইটের। এসকেপ ভেলোসিটি আর অরবিটাল ভেলোসিটি কনসেপ্ট তো ভিন্ন জিনিস। যাই হোক, ঠিক আছে, তুমি ওয়েট করো। সো আমরা দেখতেছি এরপর টাইম পিরিয়ড। আমরা বলতেছি যে এই যে এক্সপ্রেশন v = √/gm/r, এটা পাইলাম। এটা আই রিপিট, এটা কি? এটা অরবিটাল ভেলোসিটি। কেমন? কার অরবিটাল ভেলোসিটি? একটা স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটি। অর্থাৎ অরবিটাল ভেলোসিটি বলতে কি বুঝি? একটা অরবিট বরাবর, অর্থাৎ কক্ষপথ বরাবর কোন একটা বস্তু যে বেগে চলতে থাকে সেটা আর কি। ঠিক আছে, পার্টিকুলার ডিরেকশন হলে হবে না, পুরো কক্ষপথ হতে হবে কিন্তু, তবেই এটাকে আমরা অরবিটাল ভেলোসিটি বলবো। সো যেটা বলছিলাম যে v = √/gm/r, এটা আমরা পাইলাম আগের ইকুয়েশন থেকে। এখন v = r⍵, পাই, সেখান থেকে আমরা যদি সাবস্টিটিউট করে দিই মানগুলা তাহলে ω = √/gm/r³ পাচ্ছি। ওমেগার মান আমরা জানি 2π/t, বা t = 2π/ω। সো আমরা এই মানটা উল্টা হয়ে বসাই দিলাম 2π√/r³/gm। সো এইটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড অফ রেভলিউশন। ঠিক আছে, টাইম পিরিয়ড অফ রেভলিউশন। এখন এইখানে আরেকটু সুন্দরভাবে কনসিডার করছে যে ধরে নিচ্ছে যে বস্তুটা মানে স্যাটেলাইটটা আর উচ্চতায় অবস্থিত, সরি এইচ উচ্চতায় অবস্থিত, যেখানে এইচ r = r+h, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে স্যাটেলাইটের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে স্মল r, আর পৃথিবীর রেডিয়াস হচ্ছে r, আর উপরের এই ডিসটেন্স হচ্ছে h। সো r = r+h। তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হবে 2π√/r+h³ gm, তাহলে আবারও আমরা ওই gm = gr² বসাতে পারি, অর্থাৎ g = gm/r², ওই ফর্মুলা থেকে। এখান থেকে g × r+h², তো gm এর পরিবর্তে এটা বসাইলে আমাদের এক্সপ্রেশনটা হয় এরকম যে 2π√/r+h/g। তাহলে পার্টিকুলারলি একটা স্যাটেলাইটের কত উচ্চতায় অবস্থিত এবং পৃথিবীর ব্যাসার্ধ তো জানি, আর ওই জায়গার অভিকর্ষ ত্বরণ জানলে আমরা তার টাইম পিরিয়ড, অর্থাৎ সে কি বেগে ঘুরতেছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। কারণ এই টাইম পিরিয়ডের উপরে ডিপেন্ড করবে যে সেটা আসলে স্টেশনারি স্যাটেলাইট নাকি
আর্টিফিশিয়াল মানে নন স্টেশনারি স্যাটেলাইট সেটা। এখন আমরা বলছি যে যদি এমন হয় যে তোমার ওই এইচ ইজ লেস দেন বা মাছ মাছ লেস দেন আর হয়, আর এর চাইতে অনেক ছোট হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ইগনোর করে এটাকে সিম্পলি 2πr/g বলতে পারি। তাহলে সেটা জাস্ট একটা স্পেশাল কেস, বাট মূল ইকুয়েশন কিন্তু এটাই। এখন আসো যে যদি আমরা বলতেছিলাম যে স্টেশনারি স্যাটেলাইট হতে হয়, তাহলে আমরা কি বললাম, স্টেশনারি স্যাটেলাইট হতে হলে তার যে টাইম পিরিয়ড সেটাকে হতে হবে 24 আওয়ার্স, যদি আর্থের সাপেক্ষে হতে হয়, তাই না? জি স্যার। তাহলে 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 দেখো টি ইজ ইকুয়াল টু যদি 24 আওয়ার্স হয়, দ্যাট ইজ ৮৬,৪০০ সেকেন্ড, তাহলে আমরা ওমেগা সমান পাই 2π/3 থেকে এই মানটা এটা। তাহলে আমাদের যে এক্সপ্রেশন ছিল, যেমন এই যে এখানে এই এক্সপ্রেশনটা ওমেগা ইজ ইকুয়াল টু √gm/r³, সেই এক্সপ্রেশনে যদি মান বসাই তাহলে তোমার r ইজ ইকুয়াল টু এরকম পাওয়া যায়, অর্থাৎ 4.2 × 10⁷ মিটার। তাহলে এটা হচ্ছে টোটাল, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ ইনক্লুডেড। তাহলে সেখান থেকে এইচ এর মান আমরা পাবো r - h ইজ ইকুয়াল টু r - R ইজ ইকুয়াল টু দিস ইন্টু দিস, এখান থেকে 35.6 × 10⁶ মিটার, মানে প্রায় 35,600 কিলোমিটার নাকি? হ্যাঁ, নো 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 আরো বেশি, ভুল বলছি। কিসের 35,000? 3.56 × 10⁴, সরি 10⁷, আরো বেশি, 35 লক্ষ টাইপের, মানে যথেষ্ট উপরে আর কি। মানে পৃথিবীর সেটা ডিস্টেন্সটা এরকম উচ্চতায় উঠাইলে হ্যাঁ তখন 3.56 হচ্ছে 1 2 3 4 5 6 7, না এই দুইটা 3 4 5 6 7, এই তিনটা, হ্যাঁ এই সংখ্যাটা আর কি। এত মিটার উপরে, কিলোমিটার বললে আমরা তিনটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে এটা আর কি 35,600, হ্যাঁ এরকম, এত উপরে আর কি। সো এত কিলোমিটার উপরে আমাদের পাঠাইতে হবে, এবং সেক্ষেত্রে কেবলমাত্র তখনই আমরা কি পাবো, যে স্টেশনারি স্যাটেলাইটটা পাবো। তাহলে যেটা হতে পারে প্রশ্ন সেটা হলো, মানে এতক্ষণ যেসব আলোচনা করলাম সেখান থেকে, যেমন আমি তোমাকে বলতে পারি যে স্যাটেলাইট কাকে বলে, কয় প্রকার, কি কি, ভাইভাতেও বলতে পারি। এখানে যদিও রিটেন নাই কিন্তু আমি বলেছি, তো সেক্ষেত্রে তুমি একটা নোট ডাউন করবা, ইন্টারনেটে এ নিয়ে প্রচুর আর্টিকেল পেয়ে যাবা, একটু পরিশ্রম করবা, একটা নোট আজকেই বানাই রাখো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন দিতে পারি, যেমন মনে করো এটাই স্টেশনারি স্যাটেলাইট হতে হলে কি ধরনের কি হতে হয়। ফর এক্সাম্পল আমরা একটা অন্য প্ল্যানেট বললাম, মার্স অথবা ইউরেনাস অথবা অন্য কিছু, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা ন্যাচারালি মনে করো যে সেটা রেডিয়াস বলে দিলাম তোমাকে, হ্যাঁ, এবং সেইখানে তোমার এই যে সেটার ভর যেটা ক্যাপিটাল এম সেটাও বলে দিলাম, অথবা আমরা জি বলে দিলাম, স্মল জি। তাহলে স্মল জি থেকে তোমরা gm/r এটার মান কনভার্ট করে নিতে পারো। তো যাই হোক, এই সমস্ত মান দেওয়া থাকলো, এবং সেখানে বলা হলো যে তার জন্য টাইম পিরিয়ড কেমন হবে বলতে পারে, অথবা বললো যে তার জন্য যে কত উচ্চতায় পাঠাইতে হবে, অথবা অরবিটাল ভেলোসিটি কেমন হবে, এই ধরনের ক্যালকুলেশন থাকতে পারে আর কি। এগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম। অলরেডি আমরা যেসব জিনিসপত্র দাগাই দিছি প্রশ্ন, ম্যাথগুলা, ওগুলো থেকে যদি তোমরা দেখো তাহলে হয়তো কিছুটা আইডিয়া পেয়ে যাবো, আশা করা যায়। তাহলে এই হলো স্যাটেলাইট রিলেটেড টপিক। আমরা জাস্ট এখানে বেসিক কিছু জিনিস পড়ছি আর কি, আর কিছুই না। তাহলে এখন যেটা ওই যে গিয়ে বলছিল স্কেপ ভেলোসিটি, সেটা সেই টপিক আসছে আমাদের। কে যেন বললো, নয়ন নাকি নোমান, আচ্ছা। সো নোমান যেটা বলতেছিল সেই টপিক আসতেছে এটা কিন্তু কোনো স্যাটেলাইটের জন্য না, এটা যে কোনো বস্তুর জন্যই হতে পারে। অর্থাৎ আমরা এটাকে বলছি হচ্ছে মুক্তিবেগ। তোমরা জানো মুক্তিবেগ কি জিনিস,
মনে আছে কারো? জি স্যার, সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে পৃথিবী পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে নিক্ষেপ করলে সেটি পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সকে অতিক্রম করে চলে যাবে, সেটা এসকেপ ভেলোসিটি। এক্স্যাক্টলি, আমরা বলছি যে এসকেপ ভেলোসিটি হচ্ছে একটা বেগ, যে বেগে একটা বস্তুকে, হ্যাঁ আমরা কি বলছি, হুইচ এ বডি হ্যাজ টু বি প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড, যদি উপরের দিকে নিক্ষিপ্ত করা হয় ফ্রম আর্থ সারফেস, সো দ্যাট ইট এসকেপস দ্য আর্থ গ্র্যাভিটেশনাল ফিল্ড অল টুগেদার, চিরতরে আর পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডটা অতিক্রম করে সে চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে তখন এসকেপ ভেলোসিটি। স্যার, স্যার এখানে কি স্যার কোনো এক্সাক্ট ভ্যালু আছে যে স্যার কতটুকু হ্যাঁ, স্যার আমরা উপরে এটাকে আসবো আসবো 11 আসবো কিলোমিটার না? আসবো আসবো তো ভাই, ওয়েট করো না, আমি তো বলতেছি আসতেছি। আছে, মানে আছে। তাহলে আমরা এটা ডিডাকশন করার জন্য আমরা এগুলো ধরে নিচ্ছি যে পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, রেডিয়াস হচ্ছে আর, হ্যাঁ জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, স্মল এম হচ্ছে ওই বস্তুটার ভর যে বস্তুটাকে আমরা স্কেপ ভেলোসিটিতে উপরের দিকে পাঠাতে চাচ্ছি বা পাঠাবো। তাহলে আমরা বলছি যে যদি আমরা প্রথমে ধরে নিই যে বস্তুটা এক্স দূরত্বে অবস্থিত পৃথিবীর কেন্দ্র থেকে, তাহলে সেক্ষেত্রে তার উপর অভিকর্ষ মানে মহাকর্ষ বল যেটা F = gmm/x² হবে তখন। এখন আমরা ওই এক্স দূরত্বে আগে আছে, মানে অরিজিনালি আছে, সেখান থেকে আরেকটু উপরে, মনে করো সামান্য একটু উপরে dx দূরত্বে নিয়ে বাড়তে নিয়ে যেতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে এবং কাজের পরিমাণ হবে w = fx। তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হবে w আগের যে বল f × dx এটা। এখন আমরা বেসিক্যালি কি চাই, আমরা চাই যে অভিকর্ষণ যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের মধ্যে থেকে একদম ইনফিনিটিতে বাইরে নিয়ে চলে যেতে, তাহলে আমরা টোটাল কাজ পাবো। তাহলে এই বস্তুটাকে আমরা বলছি আর্থ সারফেস থেকে ইনফিনিটিতে নিয়ে যেতে যে কাজ হবে, কৃত কাজ, সেটাকে আমরা এই ইন্টিগ্রেশন থেকে পাবো, দ্যাট ইজ dw ইন্টিগ্রেশন, হ্যাঁ r to infinity gmm/x² dx। তো করো ইন্টিগ্রেশন, মানে gmm তো কনস্ট্যান্ট, 1/x² এর ইন্টিগ্রেশন -1/x, সো -1/x, এটা লিমিট বসাই দাও। লিমিট বসাই দিলে এই যে ল আপার লিমিটের জন্য তো 0 হয়ে যাবে, বেসিক্যালি এই এক্সপ্রেশনটা পাবা gmm/r। এগুলো করে নিবা, যদি নিজে নিজে না বুঝো তাহলে খুব এক লাইন স্কিপ করতেছি, তাহলে দেখে আমাকে বলবা আর কি। তো যাই হোক, আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে পাই যে কৃত কাজ সমান শক্তির পরিবর্তন বা গতি শক্তির পরিবর্তনের সমান। তাহলে আমরা এইটা দ্যাট ইজ gmm/r কে বলতে পারি ½ mv² এর সমান। তাহলে এইখানে তুমি এই যে am যদি স্কিপ করো, তাহলে তখন v = বলতেছো √2gm/r। তাহলে এখন যে প্রশ্নটা আগে করলাম, এখন দেখো এই gm/r এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে gr, এই যে mg = gmm/r², সেখান থেকে আমরা লিখতে পারি gm = gr²। উপরে যদি gr² বসাই, কেটে গেলে থাকবে 2gr। তাহলে দেয়ার ইজ এ ডিফারেন্স। এটা কি এসকেপ ভেলোসিটি, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে কি বেগে পাঠাবে সেটা, আর আগেরটা কি ছিল অরবিটাল ভেলোসিটি, অর্থাৎ যারে পাঠাইছো সে কি বেগে পৃথিবীর চারিদিকে ঘুরতেছে সেটা। সো টু থিংস আর ডিফারেন্ট, ওইটা এটা আলাদা জিনিস। তাহলে এখন যে প্রশ্নগুলো, এটা পার্টিকুলার মান আছে কিনা, অবশ্যই মান আছে। আমরা যদি এই মানগুলো বসাই দিই, অর্থাৎ মনে করো এই জি এর মান বসাইলাম 9.8, আর এর মান বসাইলাম এটা, এগুলো বসাই দিলে আমরা পাবো ইটস অ্যাবাউট 11.2 km/s। ঠিক আছে, 11.2 km/s। আর অরবিটাল ভেলোসিটি আমরা পাইছিলাম 7.92 km/s। সো এটা হচ্ছে একটু কম আর কি। তাহলে এই হলো আমাদের টোটাল পড়াশোনা। এখন বলো আর কোনো প্রশ্ন থাকলে। In case if you don't have any question, so these are the question for this chapter. তোমরা প্র্যাকটিস করবা প্রবলেম গুলো সহ। আমাদের পরবর্তী ক্লাসের আগেই আমাদের পরবর্তী চ্যাপ্টারটা খুবই কাঠখোট্টা চ্যাপ্টার, আমি ডকুমেন্ট অলরেডি আজকে আপলোড করে দিছি। ইন্ট্রোডাক্টরি কোয়ান্টাম মেকানিক্স
নিজে নিজে পড়ার চেষ্টা করে দেখতে পারো, দেখবা মাথা ঘুরতেছে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুই দিকেই ঘুরতে পারে। তো আমরা দেখবো এখান থেকে কতটুকু সহজে সংক্ষেপ করা যায় এবং কত ইজিলি আমরা ওই অংশটা পড়াইতে পারি ইনশাল্লাহ। তো সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত এতটুকুই আজকে এই চ্যাপ্টার। মানে তোমরা চেষ্টা করবা যে প্রথম দুইটা চ্যাপ্টার থেকে, যদিও সব চ্যাপ্টারই পড়তে হবে, পরীক্ষার জন্য 3 সেট কোশ্চেন থাকবে, কিন্তু সহজ করার জন্য আমি লাস্ট চ্যাপ্টারটা একটু কম পড়াবো, প্লাস যে সমস্ত টপিক পড়াবো ওইগুলো থেকে সবকিছু নিব। সো তোমরা চেষ্টা করবা যে আমি যতটুকু পড়াই, আমি তোমাদের বারবার বলছি আমি অবশ্যই কম পড়াবো। আমি বুঝতে পারি, আমি এক্সপিরিয়েন্স থেকে জানি যে ওটা অনেক ডিফিকাল্ট তোমাদের জন্য, অনেকেই পারে না। তো কিন্তু যা পড়াবো এটা তোমাদের যেভাবেই হোক গলদকরণ করতে হবে আর কি, কষ্ট করে হলো। তো আমি আশা করি নেক্সট রবিবার আর কি, অর্থাৎ আমি ওই চ্যাপ্টারে 3টা ক্লাস নিব। মানে পরের দিন একটা ক্লাস আর রবিবারে 2টা ক্লাস। আমি নেক্সট রবিবারে শেষ করে দেবো আমার সিলেবাস। দ্যাট ইজ আজকে হচ্ছে তোমার 7 তারিখ, ঠিক 14 তারিখে আমি সিলেবাস শেষ করে দেবো। স্লো অ্যান্ড স্টেডি আর কি, যেহেতু সময় আছে আমি আগে শেষ করে বসে থেকে লাভ কি, আরো দ্রুত শেষ করতেই পারতাম, কিন্তু প্রয়োজন মনে করি নাই। সো আমরা নেক্সট রবিবারে শেষ করবো ইনশাল্লাহ। তো তোমরা এর মধ্যে প্রিপারেশন নিতে থাকো পরীক্ষার, এবং যে সমস্ত ভুলের কথাগুলো আজকে বললাম এগুলো ব্যাপারে মাথায় রাখি ইনশাল্লাহ। So please response Mr. Anamul Haq. Yes, sir. Miraj. Yes, sir.